আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যারা যুক্ত হয়ে গিয়েছে সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা সর্বশেষ ক্লাসে চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করেছিলাম বঙ্গবন্ধুর আগ পর্যন্ত মনে হয়। আজকে বঙ্গভঙ্গ থেকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই বঙ্গভঙ্গ, যেটা তোমাদের জেনারেল ইতিহাস বলো, পৌরনীতি বলো, সব জায়গায় রয়েছে। ইসলামী ইতিহাসও আছে, যদিও এটা ইসলামী ইতিহাস না, তাও এটা আমরা সিলেবাসে আছে যেহেতু পড়বো। জান্নাত হেনা, কেমন আছো ভাইয়া? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা পড়ায় চলে যাই দেরি না করে। বঙ্গভঙ্গ এই কথার মধ্যেই মূলত এটা ডেফিনিশন লুকায়িত আছে। বঙ্গ মানে হচ্ছে বাংলা। এই বাংলা মানে হচ্ছে, তখন বাংলা মানে কিন্তু আমাদের শুধু বাংলাদেশ এটা ছিল না, বর্তমান ভারতের যে পশ্চিমবঙ্গ সেটাও এখানে ছিল। ঠিক আছে, পুরো বঙ্গ অঞ্চলটাকে বলা হলো পুরো বাংলা। বঙ্গ বলতে পুরো বাংলা অঞ্চলটাকে বলা হতো, বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ সহ। তো এই ভঙ্গ মানে হচ্ছে কি করা, ভেঙে ফেলা, ব্রেক, ব্রেক ডাউন। অর্থাৎ বঙ্গ, এটা সাপোজ এটা একটা অঞ্চল, এটার নাম ছিল বঙ্গ বাংলা। এই বাংলাকে যখন ভেঙে ফেলা হলো, দুই ভাগ করে ফেলা হলো, এটা হয়ে গেল বঙ্গ ভঙ্গ। বঙ্গ কি হয়ে গেল এখন? বঙ্গ। বোঝা গেছে? এই বাংলা অঞ্চলটাকে ভেঙে দুই ভাগ করা হয়েছিল কত সালে? 1905 সালে। তাহলে এই হলো বঙ্গভঙ্গ। প্রথম পত্র অধ্যায় 4 না, পড়ানো হয় নাই। দেখো, তাহলে বঙ্গভঙ্গ বুঝতে পারছো কিনা কি জিনিস? হুম, এখন যেটা বললাম এটা হচ্ছে বঙ্গভঙ্গ। কেন কেমন বঙ্গভঙ্গ? এটা প্রস্তাবকারী ছিলেন বঙ্গভঙ্গের স্যার নবাব সলিমুল্লাহ। মূলত কলকাতার ধনী হিন্দু সামন্ত, হিন্দু ধনী হিন্দু যারা ছিল, সামন্ত হিন্দু যারা ছিল, তাদের একচেটিয়া প্রভাব, আধিপত্য থেকে পূর্ব বাংলার মানুষের, পূর্ব বাংলার পিছিয়ে পড়া, নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত মানুষের মুক্তির জন্য তিনি বঙ্গকে ভাগ করার প্রস্তাব করেছিলেন। মূলত বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশ যেটা ছিল এটাকে ভেঙে তিনি হচ্ছে দুইটা অংশ করার প্রস্তাব করেছেন। কিরকম? যেমন পশ্চিমবঙ্গকে একটা, যেখানে থাকবে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা। আর একটা অঞ্চল হবে পূর্ববঙ্গ, আসাম নিয়ে, যেটা রাজধানী হবে ঢাকা, আর পশ্চিমবঙ্গের রাজধানী হবে কলকাতা। বুঝছো? তো এই যে পূর্ববঙ্গ, আসামের মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ, এরপরে আসাম, পার্বত্য ত্রিপুরা, এগুলো অন্তর্ভুক্ত ছিল। নবাব সলিমুল্লাহ কেন বঙ্গকে ভাঙার জন্য বলেছিলেন? তার লজিক গুলো কি ছিল, কি যুক্তি দেখিয়েছিলেন তিনি ভাঙার জন্য? তিনি বলেছিলেন যে হিন্দু সম্প্রদায় শিক্ষা, সম্পদ, সরকারি চাকরি, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে কর্তৃত্ব তাদের। কারণ কি, বাংলা যে অঞ্চলটা, যে প্রদেশটা, এটার রাজধানী ছিল কলকাতায়। আমরা পূর্ববঙ্গের যারা ছিলাম তারা ছিলাম সব ক্ষেত্রে পিছিয়ে। সবকিছু, রাজধানী যেখানে উন্নয়ন সেখানে। এরপরে হিন্দু জমিদার শ্রেণী পূর্ববঙ্গ থেকে, আমাদের এখান থেকে অর্থ উপার্জন করে নিয়ে কলকাতায় ব্যয় করত, এবং রাজধানী কলকাতাকে কেন্দ্র করে তোমার ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা সবকিছু গড়ে ওঠে। হ্যাঁ, রাজনীতির প্রাণ কেন্দ্র ছিল সেই কলকাতা। রাজনীতির নেতৃত্ব বা লিডারশিপ ছিল হিন্দুদের হাতে। আমাদের পূর্ববঙ্গের মানুষ ছিল তোমার নিষ্পেষিত। হ্যাঁ, জনগণ ছিল বঞ্চিত পূর্ববঙ্গের। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে দেখা গিয়েছিল যে হিন্দুদের কি ছিল? কর্তৃত্ব ছিল। জাতীয় জীবনের সর্বক্ষেত্রে হিন্দুদের কর্তৃত্ব ছিল। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো। হ্যাঁ, জাতীয় জীবনের সব ক্ষেত্রে তাদের কর্তৃত্ব, এটা বলেছি। এরপরে এই জন্যই মূলত বঙ্গভঙ্গের প্রেক্ষাপটটা তৈরি হয়। নবাব সলিমুল্লাহ এই যুক্তিগুলা দেখিয়েছেন যে তিনি মূলত যখন এই লজিক গুলা দিলেন, তখন
তোমার হচ্ছে লর্ড ছিল, ভাইসরয় ছিল কি লর্ড কার্জন। ব্রিটিশ ভাইসরয় অর্থাৎ ব্রিটিশ ভারতীয় এই যে শাসন ব্যবস্থা, এখানে তখন ভাইসরয় ছিলেন কার্জন। কার্জন এই যুক্তিগুলো বিশ্লেষণ করলেন, বিশ্লেষণ করে 1905 সালে বঙ্গকে ভাগ করে ফেললেন, বাংলা অঞ্চলটাকে বিভাগ করে ফেললেন এবং কার্জন হল নামে একটা টাউন হল স্থাপন করলেন। সেখান থেকে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করলেন, যেটা ওই যে ঢাকার কার্জন হল যেটা আর কি। হ্যাঁ, পরবর্তীতে এখান থেকে ঢাকা কলেজের কার্যক্রম চালু হয় এবং 1921 সালে এটা ঢাকা ইউনিভার্সিটিতে পরিণত হয়। তো বিশেষজ্ঞরা বলেছেন যে আসলে নবাব সলিমুল্লাহ যে কারণগুলো বলেছেন শুধু এগুলোই নয়, আরো কিছু কারণ রয়েছে কিসের পেছনে, বঙ্গকে ভাগ করার পেছনে আরো অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো কি? যেমন প্রশাসনিক কারণ। বলা হয় বঙ্গপ্রদেশের আয়তন ছিল প্রায় 2 লক্ষ বর্গ মাইল, জনসংখ্যা ছিল প্রায় 7,85,00,000। আগেই বলে নিচ্ছি, বঙ্গভঙ্গ থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, ভালো করে পড়বা। তো প্রায় 7,85,00,000 জনগণ, এরপরে তোমার 2 লক্ষ বর্গ মাইল আয়তনের এত বিশাল এরিয়া, একজন প্রশাসকের পক্ষে শাসন করা কঠিন, এজন্য এটাকে ভাগ করা প্রয়োজন। এরপরে রাজনৈতিক কারণ ছিল কিনা বঙ্গভঙ্গের? হ্যাঁ, যেমন জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। তোমার কংগ্রেস প্রতিষ্ঠা হলো যখন 1885 সালে, এরপরে কংগ্রেসের মাধ্যমে বিভিন্ন জাতীয়তাবাদী আন্দোলনগুলা হচ্ছিল। তো সরকার বিরোধী আন্দোলন হচ্ছিল, হিন্দু সমাজ সচেতন হচ্ছিল। তাই তোমার এই যে ব্রিটিশ সরকার জাতীয়তাবাদী চেতনাকে দমন করার জন্য তোমার হচ্ছে বঙ্গকে ভাগ করার চিন্তা করলো। কেন? ভাগ করে দিলে দুর্বল হয়ে যাবে। এটা একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যেটা ব্রিটিশদের একটা তোমার চিরায়ত পলিসি ছিল। তারা কি করতো, কোনো একটা জায়গায় এই পলিসিটা অ্যাপ্লাই করতো, সে জায়গার মানুষকে দুর্বল করে দেওয়ার জন্য ভাগ করা শাসন করার নীতি বলা হয় এটাকে। মুসলমানদের প্রয়াস, অর্থাৎ মুসলমানরা তাদের স্বার্থ সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। আলীগড় আন্দোলন যেটার অন্যতম প্রমাণ, যেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো এগুলো ছিল তোমার রাজনৈতিক বিভিন্ন কারণ। অর্থনৈতিক কারণ ছিল কিনা? ছিল, হ্যাঁ। পূর্ব বাংলায় পাট উৎপন্ন হলেও দেখা গেছে পাট কলগুলা সব কোথায়? পশ্চিম বাংলায়, কলকাতায়। পূর্ব বাংলায় কাঁচামাল উৎপাদিত হলেও সেগুলো এখানে প্রসেসিং করার কোনো সুযোগ ছিল না। তোমার মিলস, ফ্যাক্টরিজ, কলকারখানা সবগুলা ছিল কলকাতায়। যার জন্য অর্থনৈতিকভাবে কলকাতা অল্পদিনে সমৃদ্ধশালী হয়ে ওঠে, অন্যদিকে এই পূর্ব বাংলা পিছিয়ে পড়ে। সামাজিক ও সাম্প্রদায়িক কারণ। হিন্দু মুসলমান সামাজিক ঐতিহ্য, ধর্মীয় রীতিনীতিতে অত ভিন্ন, তাই না? তো নর্মালি স্বাভাবিকভাবেই পশ্চিম বাংলার কালচার, তাদের ধর্মীয় প্র্যাকটিসেস, তাদের কালচারাল রিচুয়ালস, এসবের সাথে আমাদের পূর্ববঙ্গের, ওয়েস্টার্ন বেঙ্গলের আর তোমার ইস্টার্ন বেঙ্গলের সাথে কালচারালি অনেক ডিফারেন্স আছে। সো আমরা স্বাভাবিকভাবেই চেয়েছিলাম তোমার হচ্ছে গিয়ে স্যার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে আমাদের জন্য একটা স্বাধীন অঞ্চল বাংলা। যাই হোক, তো বঙ্গভঙ্গের কারণগুলো বিশ্লেষণ করে তোমরা বুঝতে পেরেছো কেন ভাঙা হয়েছিল। তো সরকার, লর্ড কার্জন ইত্যাদি বিভিন্ন সুযোগ সুবিধাগুলা বিশ্লেষণ করে, বিভিন্ন ব্যাপারগুলো বা ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করে তিনি বঙ্গকে ভাগ করেছিলেন। এই ভাগ করার পরে কি প্রতিক্রিয়া দেখা দিল আমরা সেটা দেখি। মুসলমানদের প্রতিক্রিয়া কি ছিল? মুসলমানরা অত্যন্ত আনন্দিত, খুশি। তারা তাদের হৃত হারানো গৌরব ফিরে পাওয়ার আনন্দে মেতে উঠলো। ঢাকাকে কেন্দ্র করে, যেহেতু ঢাকা এখন রাজধানী, আগে রাজধানী ছিল কলকাতা, সেখানে সকল মিল, ফ্যাক্টরি, অট্টালিকা, বড় বড় বিল্ডিং। এখন ঢাকাকে কেন্দ্র করে যেহেতু একটা প্রদেশ সৃষ্টি হয়েছে, ঢাকা রাজধানী, ঢাকায় নতুন নতুন বড় বড় বিশাল বিশাল অট্টালিকা, পাহাড়, পাহাড় বলতেছে কেন, অট্টালিকা, বিল্ডিং, তোমার এই যে অফিস, আদালত ইত্যাদি নির্মাণ হলো, শিক্ষা প্রতিষ্ঠান সহ হচ্ছে, অনেক সৌন্দর্য বৃদ্ধি ঘটলো। কিন্তু হিন্দু সম্প্রদায় এটাতে বাজে প্রতিক্রিয়া দেখালো। তারা এটা তীব্র প্রতিবাদ জানালো বঙ্গভঙ্গ করাকে। কলকাতার আইনজীবী মনে করলো যে এই বঙ্গভঙ্গের মানে হচ্ছে যে নতুন প্রদেশে হাইকোর্ট প্রতিষ্ঠা করা। তারা মনে করলো তাদের রুটি রুজিতে কি পড়লো, আঘাত পড়লো। আগে মনে করো তুমি একটা মামলা করার জন্য হলে, আইনজীবীর দরকার হলে তুমি কলকাতায় যাবা, সেখানে যে হাইকোর্ট আছে সেখানে যাবা। এখন তোমার এখানে সবকিছু হয়ে গেলে তো তারা তোমাকে চুষে খাইতে পারবে না, বুঝছো না? সাংবাদিকরাও তাদের স্বার্থ নস্বাত হবে ভেবে এটার বিরুদ্ধে আচরণ করতে লাগলো এবং কংগ্রেস তো এটাকে ডিভাইড অ্যান্ড রুল বলে আখ্যায়িত করলো। যাই হোক, এরপরে মুসলমানরা এটাকে, তার মানে মুসলমানদের প্রতিক্রিয়া ছিল কি পজিটিভ, হিন্দুদের প্রতিক্রিয়া ছিল নেগেটিভ। হিন্দুরা এটা বিরোধিতা করেছিল। মুসলিম লীগের জন্ম হয়েছে যার কারণে 1906 সালে বঙ্গভঙ্গের পর। জাতীয়তাবাদীরা কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে? জাতীয়তাবাদীরা বলেছে যে এটা সাম্রাজ্যবাদী, ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা প্রয়াস। ব্রিটিশ সরকারের বাঙালি বিরোধী
একটা প্রয়াস, জাতীয়তাবাদী বিরোধী একটা প্রয়াস এটা। এটা বঙ্গকে ভাগ করা হচ্ছে বঙ্গমাতার অঙ্গচ্ছেদের মতো। এটা একটা জাতীয় দুর্যোগ, ন্যাশনাল ক্রাইসিস। তারাও এটার বিরোধিতা করেছে, জাতীয়তাবাদী আন্দোলনকারী যারা ছিল, এবং সরকার এক প্রকারে বাধ্য হয়ে হিন্দুদের বিরোধিতা, জাতীয়তাবাদীদের বিরোধিতার মুখে 1911 সালে এই বঙ্গভঙ্গ রদ করে দেন। রদ মানে হচ্ছে বাতিল, অর্থাৎ বঙ্গকে ভাগ করেছিলেন, আর রদ করার কথাটা মানে হচ্ছে আবার জোড়া লাগিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছ? ক্লাসে যারা আছো হেরা, আর কে আছো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো খুব সহজে। তাবাসসুম জাকিয়া, বুঝতে পারছো না? ওকে, বুঝতে পারলে আমরা। ঠিক আছে, ভেরি গুড। এরপর আসো খিলাফত ও অসহযোগ আন্দোলন। এখানে দুইটা কথা আছে, একটা হচ্ছে খিলাফত আর একটা হচ্ছে অসহযোগ আন্দোলন। খিলাফত এটা হচ্ছে মুসলমানদের খলিফা, খিলাফত এখান থেকে এসেছে। আর অসহযোগ এটা হিন্দুদের, অর্থাৎ মহাত্মা গান্ধীর। আর খিলাফত ছিল মুসলমান। এখানে হিন্দু মুসলিম দুইটার আন্দোলন একসাথে মিলেমিশে একটা জাতীয়তাবাদী আন্দোলনে পরিণত হচ্ছে, বুঝছো? তাহলে হিন্দু মুসলিম সহযোগিতায় গড়ে ওঠা একটা ব্রিটিশ বিরোধী দুইটা জাতীয়তা ভিত্তিক আন্দোলন, জাতীয় ভিত্তিক গণ আন্দোলনকে আমরা বলছি খিলাফত ও অসহযোগ আন্দোলন। তাহলে খিলাফত শব্দটা মূলত খলিফা থেকে আসছে, যেটা অর্থ হচ্ছে উত্তরাধিকারী। প্রতিনিধি এমসিকিউতে আসলে যেন বলতে পারো। তার প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হলো বিশ্বে, তখন তুরস্কের যিনি খলিফা ছিলেন, তখন তো তুরস্কে তখনও উসমানীয় খেলাফত যেটা সেটা চালু ছিল। তো তুরস্কের নিঃস্বার্থে তুরস্ক হচ্ছে যে কোনো একটা পক্ষে যোগ দিয়েছিল, জার্মানির পক্ষে, যেটা ছিল কোন কোন দিকে, অক্ষ শক্তিতে। কোন কোন শক্তিতে? অক্ষ শক্তিতে যোগ দিয়েছিল তুরস্ক। আর তোমার এই ব্রিটিশরা ছিল কোন পক্ষে? মিত্র শক্তিতে। ইংল্যান্ড ছিল মিত্র শক্তিতে। যার জন্য ভারতের মুসলমানরা আহ, কিছুটা ব্রিটিশ সরকারের আগ্রাসন নিয়ে কিসের উপর, বা মিত্র বাহিনী যাতে তুরস্কের উপর কোনো প্রকার হস্তক্ষেপ না করে পরাজিত হলে, এটা নিয়ে কিছুটা শঙ্কিত ছিল। ভারতের মুসলমানরা তুরস্কের খলিফার প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতা ছিল, ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল। যার জন্য তারা চিন্তা করলো যে এখন মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক হচ্ছে তুরস্কের খলিফা। তার প্রতি তাদের আনুগত্য সম্মান বোধের কারণে তারা ব্রিটিশ সরকারকে একটা শর্ত দিল, যে ব্রিটিশ সরকার যদি প্রথম বিশ্বযুদ্ধে জয়ী হয়, ব্রিটিশ সরকার হোক বা মিত্র বাহিনী হোক, তারা যদি জয়ী হয়ও, তারা কথা দিতে হবে যে তারা তুরস্কের কোনো ক্ষতি করবে না, তুরস্কের খলিফার কোনো ক্ষতি করবে না। এই সত্ত্বে আমরা তাদেরকে শাসক হিসেবে এখানে কি করব, মেনে নিব। তো ব্রিটিশ সরকার সেই প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যুদ্ধে যখন মিত্রপক্ষ জয়লাভ করলো, অক্ষশক্তি পরাজিত হলো, তুরস্ক পরাজিত হলো, তখন তারা মিত্রপক্ষ অর্থাৎ ব্রিটিশরা প্রতিশ্রুতি ভঙ্গ করলো। এবং 1920 সালে একটা চুক্তি, সেভার্স চুক্তি বলা হয় এটাকে, এই সেভার্স চুক্তির মাধ্যমে ব্রিটেন ও ফ্রান্স কি করলো, তুর্কি সাম্রাজ্যের যে এশীয় অঞ্চলগুলো আছে এগুলো নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে নিল। অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধের পরে কিন্তু তুর্কি খিলাফতকে তারা ভেঙে টুকরো টুকরো করে ফেলে। যে উসমানীয় খেলাফত দীর্ঘ অনেক বছর ধরে যেটা টিকে ছিল, বুঝছো? তো খিলাফত আন্দোলন তাহলে কি আমরা বুঝতে পারছি? বিক্ষুব্ধ ভারতীয় মুসলমানরা খলিফার মর্যাদা ও তুরস্কের অখণ্ডতা রক্ষায় যে আন্দোলন গড়ে তুলেছিল, কার নেতৃত্বে? মাওলানা মোহাম্মদ আলী, শওকত আলী, মাওলানা আবুল কালাম আজাদ, এই যে প্রমুখ যে তোমার ব্যক্তিত্বরা ছিলেন, তাদের নেতৃত্বে তুরস্কের খলিফার মর্যাদা এবং তুরস্কের অখণ্ডতা রক্ষার জন্য যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেটাকে বলা হয় খিলাফত আন্দোলন। বুঝতে পেরেছ? এবং 1919 সালে শেরেবাংলা একে ফজলুল হকের সভাপতিত্বে দিল্লিতে যখন খিলাফত কমিটির প্রথম সম্মেলন হয়, সেখানে একটা সিদ্ধান্ত হয় যে সরকার যদি খলিফার মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি না দেয়,
তাইলে তারা হচ্ছে অসহযোগ নীতি অনুসরণ করবে। অসহযোগ মানে হচ্ছে সহযোগিতা না করা, সহযোগের বিপরীত অসহযোগ। প্রয়োজনে তারা ব্রিটিশ পণ্য বর্জন করবে। বুঝছো? তাহলে অসহযোগ আন্দোলন কথাটার মানে আমরা কি বুঝলাম? যে হিন্দু মুসলিম ঐক্যের মাধ্যমে স্বাধীনতা লাভের উদ্দেশ্যে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পরিচালিত এক শক্তিশালী জাতীয়তাবাদী আন্দোলনকে বলা হচ্ছে অসহযোগ আন্দোলন, যেটার ভিত্তি ছিল মূলত খিলাফত আন্দোলন। অর্থাৎ মহাত্মা গান্ধী যখন দেখলেন যে মুসলমানরা একটা ইস্যুতে আন্দোলন করছে, খিলাফত আন্দোলন যেটাকে আমরা বলছি, তখন তিনি তাদের সেই আন্দোলনের সাথে নিজের সমর্থন, নিজের একাত্মতা প্রকাশ করার পাশাপাশি তিনি অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিলেন, আরো একটা আন্দোলন। অর্থাৎ দুইটা মিলে যাতে ব্রিটিশ সরকারকে তারা কি করতে পারে, চাপে ফেলতে পারে। তো এই অসহযোগ আন্দোলনের মূলনীতি ছিল ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা। মূল কথা কি? ব্রিটিশ সরকারকে অসহযোগিতা করা। কারণ কি এই অসহযোগ আন্দোলনের কারণ কি? দেখো কারণগুলো, এক নম্বর হচ্ছে রাওলাট আইন পাস। এটা পাস করেছিল কে? ব্রিটিশরা। এটা একটা দমন পীড়নমূলক আইন। 1919 সালে এই আইন পাস করা হয় এবং এই আইন অনুযায়ী সরকার জরুরি অবস্থা জারি করে যে কোনো মামলা বিচারক ছাড়াই নিষ্পত্তি করতে পারত। ধরো বিচারক টিচারক ছাড়া সরকার জরুরি অবস্থা জারি করে সরকারের মন মতো বিচার করে ফেলবে। বুঝছো? সন্দেহভাজন সন্ত্রাসী বা সন্ত্রাসবাদীদেরকে জেলখানায় রাখার অধিকার তোমার হচ্ছে গিয়ে সরকারের ছিল এই আইন অনুসারে, যে যাকে সন্দেহ হবে, সন্ত্রাস মনে করবে, সন্দেহ হইলেই জেলখানায় ঢুকে দিতে পারবে। তো এটার মাধ্যমে সে হচ্ছে বিনা বিচারে শত শত লোককে কারাবন্দী করে। তাহলে এটা একটা কারণ ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগের। এরপরে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ এটা একটা জায়গার নাম। তো এই যে আইনটা প্রণয়ন করেছে রাওলাট আইন, এটার প্রতিক্রিয়ায়, এটার প্রতিবাদে ভারতব্যাপী প্রতিবাদের ঝড় উঠলো। 1919 সালের 13 এপ্রিল ব্রিটিশ একজন জেনারেল নাম হচ্ছে ডায়ার, সে নিরস্ত্র জনতার উপর গুলি ছুড়ে জালিয়ানওয়ালাবাগে। এখানে প্রায় 400 লোক নিহত হয়, যেটাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলা হচ্ছে। যেটার প্রতিবাদে মহাত্মা গান্ধী কি করলেন? ব্রিটিশদের দেওয়া উপাধি কাইজারে হিন্দ, এটা ব্রিটিশরা তাকে উপাধিটা দিয়েছিল, এটা তিনি প্রত্যাখ্যান করলেন এবং মুসলমানদের সহযোগিতা লাভের জন্য, মুসলমানরা যাতে তাকে সহযোগিতা করে, সমর্থন করে, সেও মুসলমানদের খিলাফত আন্দোলনকে সমর্থন করলেন। রবীন্দ্রনাথ এটা প্রতিবাদ স্বরূপ তার যে নাইট উপাধি ব্রিটিশরা তাকে দিয়েছিল সেটা বর্জন করলেন। 1920 সালে কলকাতায় কংগ্রেসের বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গৃহীত হয় এবং তারই অংশ হিসেবে সরকার চাকরি পদবি, মানে সরকারি চাকরি ত্যাগ করা, সরকারি পদবিগুলো ত্যাগ করা, বুঝছো, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। অর্থাৎ সরকারের সহযোগিতা হয় এমন কোনো কাজ করা যাবে না, সরকারকে ট্যাক্স না দেয়া, সরকারি অফিস আদালত ব্যবসা বাণিজ্য সবকিছু পরিহার করা, এগুলাই ছিল মূলত অসহযোগ আন্দোলনের মূল উদ্দেশ্য। বুঝতে পেরেছো কিনা? তো খিলাফত আন্দোলন বিলুপ্ত হয়ে যায় কিভাবে? সরকারের দমন নীতির কারণে। সরকার যখন কঠোর নীতিতে যায়, হাজার হাজার লোককে গ্রেফতার করে ফেলে। হম এরপরে 1921 সালে কংগ্রেসের একটা বার্ষিক অধিবেশন হয়, সেখানে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি গৃহীত হয়। অর্থাৎ আইন মানবে না সরকারের। সর্বত্র অচল অবস্থা, সব জায়গায় অচল অবস্থার সৃষ্টি হয়। এক পর্যায়ে তোমার মহাত্মা গান্ধীর যে অসহযোগ আন্দোলন, এটা শুরু হয়েছিল অহিংস আন্দোলন হিসেবে, যেটা সহিংসতায় রূপ নেয়। সহিংসতা তো মানে বুঝছো, মানে মারামারি, হানাহানি, এসব রূপ নিলে মহাত্মা গান্ধী এটা দেখে মর্মাহত হন, এসব দাঙ্গা হাঙ্গামা দেখে তিনি মর্মাহত হন, যার জন্য তিনি আন্দোলনকে স্থগিত করেন, ঘোষণা করেন। এই যে দাঙ্গা হাঙ্গামার এক পর্যায়ে 1922 সালে তার সমর্থকরা 3000 ব্যক্তি, তার সমর্থকদের 3000 ব্যক্তির একটা দল কি করে জানো? তারা হচ্ছে চৌরচুরিয়া নামক থানায় আক্রমণ করে, সেখানে 21 জন সিপাহী এবং একজন দারোগাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। এই জন্য আন্দোলন প্রত্যাহার করে ফেলেন মহাত্মা গান্ধী। তো তিনি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার কারণে খিলাফত আন্দোলনটাও স্থবির হয়ে যায়। সারা ভারতে হতাশা সৃষ্টি হয়, গান্ধীকে গ্রেফতার করা হয়। এই ছিল মূলত তোমার অসহযোগ আন্দোলন। তো অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণে খিলাফত আন্দোলন শেষ হয়ে গিয়েছে, তাহলে একটার কারণে আরেকটাও বাধাপ্রাপ্ত হয়েছে। এবং 1924 সালে তুরস্কের যে খেলাফত ছিল সেটাকে ভেঙে তুরস্কে কামাল আতাতুর্ক নতুন শাসক হিসেবে শাসন ক্ষমতা গ্রহণ করেন। কামাল আতাতুর্ক খেলাফত উচ্ছেদ করে এবং সে মূলত শাসন ক্ষমতা গ্রহণ করে, যেটার মাধ্যমে খেলাফত আন্দোলনের একদম চূড়ান্ত পরিসমাপ্তি ঘটে। বোঝা গেছে কিনা একটু বলতো? তাবাসসুম, তাসকিয়া এবং জান্নাত হেনা।
বুঝতে পারছো কিনা আমাকে বলো। এই খিলাফত আন্দোলনের ফলাফল কি? ফলাফলটা অবশ্যই মনে রাখবা। স্বাধীনতার বীজ বপন। চূড়ান্ত পর্যায়ে ব্যর্থ হলেও এটা স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। মুসলমানদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে তারা। তারা শত্রু মিত্র চেনার সুযোগ পেয়েছে। যেহেতু এখানে একটা বিষয় চলে আসছে যে দেখো, মহাত্মা গান্ধী তাদেরকে সমর্থন করেছিল, অসহযোগ আন্দোলন ঘোষণা করেছিল, ঠিক আছে, একসাথে মিলেমিশে আন্দোলন করবে, পরে আবার সুবিধা মতো প্রত্যাহার করে নিয়েছে। তো এই জন্য মুসলমানরা মানে সুযোগ বুঝে যে কেউ সরে যেতে পারে এটা উপলব্ধি করতে পেরেছিল, শত্রু মিত্র চিনতে পেরেছিল, বুঝছো? আচ্ছা, এরপরে ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন। যেমন গান্ধীর একার কথায় বন্ধ হয়ে যাওয়া ছিল আন্দোলনের একটা দুর্বলতা, তাই সে বলেছে বলে আন্দোলন বন্ধ হয়ে যাবে। ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন তো হতে পারে না, বুঝছো? মুসলমানরা বুঝতে পেরেছিল যে আসলে হিন্দু মুসলিম দুটি পৃথক সত্তা। কংগ্রেসের মধ্যে বিতর্কিতভাবে দ্বন্দ্ব শুরু হয় আন্দোলনের ভবিষ্যৎ প্রশ্নে, কারণ কংগ্রেসের একটা অংশ চেয়েছিল আন্দোলন চলুক, মহাত্মা গান্ধী চায় নাই। পরে চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে স্বরাজ দল গঠন হয়, অর্থাৎ কংগ্রেসেরই ছিল সে, পরে কংগ্রেস থেকে বের হয়ে সে আরেকটা দল গঠন করে, নাম হচ্ছে স্বরাজ। তাহলে হিন্দু মুসলিম ঐক্য যেটা ছিল সেটা চিরতরে কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছি। এখন দেখবো সাইমন কমিশন। তাইলে সাইমন কমিশনটা কি আমরা একটু জানার চেষ্টা করি। 1919 সালে ব্রিটিশরা একটা আইন প্রণয়ন করেছিল যেটাকে বলা হয় 1919 সালের ভারত শাসন আইন। 1919 সালের ভারত শাসন আইন, এটা মূলত ভারতকে শাসন করার জন্য একটা সংবিধান বা শাসনতন্ত্র বলতে পারি আমরা, প্রণয়ন করেছিল ব্রিটিশ সরকার। এটা 1919 সালের ভারত শাসন আইন বলা হয়। তো এই আইনটা প্রণয়ন করার পর ভারতীয়রা এটাতে সন্তুষ্ট হয় নাই, ভারতীয়রা খুশি হয় নাই। কারণ ভারতীয়দের যে দাবি দাওয়া চাওয়া পাওয়া গুলা ছিল, তা তার সবগুলো এটাতে কি হয় নাই, ফিল আপ হয় নাই, বুঝছো? যার জন্য যার জন্য ভারতীয়রা হচ্ছে নতুন আইন প্রণয়নের দাবি জানায়। সেই দাবির প্রেক্ষিতে ব্রিটিশ সরকার কি করলো, 1927 সালে উদারনৈতিক বা লিবারেল পার্টির সদস্য স্যার জন সাইমনের নেতৃত্বে 8 সদস্য বিশিষ্ট একটা কমিশন গঠন করলো। কি করলো? একটা কমিশন গঠন করলো। এই কমিশনের কাজ কি? কমিশনের কাজ হচ্ছে এই যে 1919 সালের যে ভারত শাসন আইন, যেটাতে ভারতীয়রা সন্তুষ্ট হইল না, এটাতে কেন এরা সন্তুষ্ট হলো না, এটার কি সমস্যা, এটাতে কি কি সমস্যা আছে এটা খুঁজে বের করা, এবং ভারতীয়দেরকে শাসনতান্ত্রিক ব্যাপারে আরো কোনো সুযোগ সুবিধা দেওয়ার আছে কিনা সেটা একটু ইনভেস্টিগেট করা, তদন্ত করে দেখা। বুঝতে পারছো তাহলে সাইমন কমিশন কেন গঠন করা হয়েছে? হ্যাঁ। তাহলে এই কমিশনে 8 জন সদস্য ছিল। কতজন? 8 জন। তবে কোনো ভারতীয় সদস্য ছিল না। কোনো ভারতীয় সদস্য না থাকায় একই সাথে কংগ্রেস এবং মুসলিম লীগ তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। তারা এটাকে শ্বেতাঙ্গদের কমিশন, দ্য কমিশন অফ দ্য হোয়াইট কালার্স, শুধুমাত্র ইউরোপীয়দের কমিশন হিসেবে তারা এটাকে আখ্যায়িত করেছে। কমিশন যখন 1928 সালে ভারত এসেছিল কাজ করার জন্য তদন্তের স্বার্থে, তারা তাদেরকে কমিশনকে কালো পতাকা প্রদর্শন করে প্রতিবাদ করেছে। সাইমন ফিরে যাও স্লোগান দিয়ে তারা মিছিল করেছে। সাইমন ফিরে যাও, সাইমন এই যে জন সাইমনের নেতৃত্বে যেহেতু কমিশনটা ছিল, তো প্রচন্ড উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতেও সাইমন কমিশন তাদের যে তদন্ত কার্যক্রম সেটা শেষ করেছে। শেষ করে সেটা তাদের যে পর্যবেক্ষণ সেটাকে একটা রিপোর্ট আকারে প্রকাশ করেছে, তাদের সুপারিশগুলা। এই যে এখানে তোমার হচ্ছে যে সুপারিশগুলা আছে, বুঝছো? তো এটার প্রতিক্রিয়া কি? ভারতীয়দের প্রধান দাবি ছিল ডোমিনিয়ন মর্যাদা। কেমন? প্রধান দাবি ছিল ডোমিনিয়ন মর্যাদা, অর্থাৎ পৃথকভাবে পৃথক অঞ্চল হিসেবে স্বাধীনতা, যেটা তারা দেয় নাই, যার জন্য ভারতীয়রা এটাকে প্রত্যাখ্যান করেছিল। যেমন মুসলিম লীগও এটা তীব্র বিরোধিতা করেছিল, কারণ এখানে মুসলমানদের পৃথক নির্বাচন ব্যবস্থার যে দাবিটা লখনৌ চুক্তিতে উঠেছিল, তার পূর্বে একটা চুক্তি হয়েছিল লখনৌ চুক্তি, সেটা এখানে স্যার জন সাইমন নাকচ করে দিয়েছেন সুপারিশের মাধ্যমে, যে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার প্রয়োজন নেই। তাহলে এই গেল সাইমন কমিশন। বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো সাইমন কমিশনের ব্যাপারে। বুঝছো কিনা বলো তো। হুম।
তাবাসসুম জাকিয়া বুঝতে পেরেছো? জান্নাত বুঝছো কিনা? কোনো কিছু কি কঠিন মনে হচ্ছে? সহজ না? আচ্ছা, এরপরে দেখো আমরা তাইলে নেহেরু রিপোর্টটা কি একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, নেহেরু রিপোর্ট নামের সাথে কিন্তু পরিচয় মিল আছে। দেখো, নেহেরু এটা হচ্ছে মূলত পণ্ডিত মতিলাল নেহেরু এই রিপোর্টটা করেছিল, এই জন্য এটাকে নেহেরু রিপোর্ট বলা হচ্ছে। তাহলে 1928 সালে ভারতের যে সকল রাজনৈতিক দলগুলো আছে সকল দলের সহযোগিতায় একটা স্বরাজ সংবিধানের ঘোষণা প্রণয়নের জন্য। এই কথার মানে কি? স্বরাজ মানে কি? মানে আমরা যদি স্বাধীন হই আমাদের একটা সংবিধান লাগবে না দেশ চালানোর জন্য? তো একটা সংবিধানের খসড়া, খসড়া মানে একটা ড্রাফট, রাফ আর কি। তো একটা খসড়া প্রণয়নের জন্য পণ্ডিত মতিলাল নেহেরুর নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়। এই কমিটি যে রিপোর্টটা প্রদান করেছিল সেটাকে বলা হয় নেহেরু রিপোর্ট। তাইলে 1928 সালে একটি স্বরাজ সংবিধান, স্বরাজ শব্দের মানে হচ্ছে স্বাধীনতা, সংবিধান এর খসড়া প্রণয়নের জন্য পণ্ডিত মতিলাল নেহেরুর নেতৃত্বে যে কমিটি গঠিত হয় এবং সেই কমিটি 1928 সালে যে রিপোর্টটা পেশ করেছিল সেটাই হচ্ছে নেহেরু রিপোর্ট। বোঝা গেছে? তাহলে এটা কেন করা হয়েছিল, এটার প্রেক্ষাপটটা কি? যখন অসহযোগ এবং খিলাফত আন্দোলন ব্যর্থ হলো, হিন্দু মুসলমান যে সম্পর্ক সেটাতে অবনতি আসলো, দাঙ্গা বেঁধে গেল এবং তোমার হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি, স্বরাজ প্রতিষ্ঠা ইত্যাদি বিভিন্ন ইস্যুতে দেখা গেছে যে কংগ্রেস ও মুসলিম লীগ তারা কয়েক দফা চেষ্টা চালিয়েছিল কিভাবে তাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হলো এটা কমানো যায়, এটা নিয়ে তারা চেষ্টা চালালো। তো তারই অংশ হিসেবে 1927 সালে মাদ্রাজে কংগ্রেসের একটা বার্ষিক অধিবেশন হলো, সেখানে হিন্দু মুসলমান সমস্যা নিরসনে দীর্ঘ একটা প্রস্তাব উত্থাপিত হলো, বুঝছো? এবং এই প্রস্তাবের অংশ ছিল নেহেরু রিপোর্ট। যাই হোক, তো পণ্ডিত মতিলাল নেহেরু যে রিপোর্টটা পেশ করেছেন সেখানে তিনি কিছু বিষয়ে যেই বিষয়গুলো বলেছেন সেগুলো এখানে আছে। যেমন তিনি কিসের পক্ষে রায় দিয়েছেন পড়ে দিব, এই ধারাগুলো পড়তে গেলে তো অনেক টাইম দরকার একটা টপিক নিয়ে। এই যে ডোমিনিয়ন মর্যাদার পক্ষে তিনি রায় দিয়েছেন, কিন্তু কংগ্রেস হচ্ছে পূর্ণ স্বরাজের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পূর্ণ স্বরাজ মানে হচ্ছে সম্পূর্ণ স্বাধীনতা, আর ডোমিনিয়ন মর্যাদা মানে কি? অঞ্চল হিসাবে স্বাধীন থাকবা, প্রাদেশিক স্বায়ত্তশাসনের মতো। আর এখানে যুক্ত নির্বাচনের পক্ষে রায় দেওয়া হয়েছে। ঠিক আছে, পৃথক নির্বাচন হবে না, মুসলমানদের জন্য পৃথক বা অমুক সম্প্রদায়ের জন্য এরকম হবে না। সম্প্রদায় ভিত্তিক, এই যে মুসলিম বা হিন্দু সম্প্রদায় ভিত্তিক আসন সংরক্ষণ এটা বাতিল করা বলে ঘোষণা করা হয়। অর্থাৎ মুসলিম বা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ মানে ওই যে লখনৌ চুক্তি অনুযায়ী যেখানে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের 1/3 আসন সংরক্ষণের দাবি ছিল, এগুলো নাকচ করে দেওয়া হয়। তাহলে বোঝাই যাচ্ছে যে এটা মুসলমানরা মেনে নিবে না। অর্থাৎ এই চুক্তির ফলাফল কি? এটার প্রতিক্রিয়া হচ্ছে যে মুসলিম লীগ এটাকে প্রত্যাখ্যান করেছে, মুসলমানদের স্বার্থের পরিপন্থী মনে করেছে তারা। তারা এটাতে অসন্তুষ্ট হয়ে হিন্দু মুসলিম ঐক্যের চেয়ে এটাকে অনৈক্য সৃষ্টিরই বেশি দায়ী মনে করেছে তারা, যে এটা ঐক্যের চেয়ে অনৈক্যের জন্য দায়ী। দলমত নির্বিশেষে এটা তীব্র প্রতিবাদ জানিয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক, তিনি এই রিপোর্ট সংশোধনের জন্য মানে তীব্র দাবি জানিয়েছেন যে এটা সংশোধন করো। হিন্দু মহাসভা ও কংগ্রেস হচ্ছে তোমার তার এ দাবির বিরোধিতা করেছে। তিনি যখন বলেছেন যে এটা সংশোধন করো, তারা এটার বিরোধিতা করে, তারা সেটা মানে নাই। বুঝছো নেহেরু রিপোর্ট কি? বুঝছো? হুম, বাবুরা বুঝছো কিনা নেহেরু রিপোর্ট কি?
ওকে, এরপরে দেখো জিন্নার 14 দফাটা কি জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি। মোহাম্মদ আলী জিন্না তার ঘোষিত বিখ্যাত 14 দফা। হ্যালো, 10 মিনিট পরে কল দিন, 10 মিনিট পরে নেটে থাকি, 10 মিনিট পরে কল দিই। হুম, আচ্ছা, তো মোহাম্মদ আলী জিন্না কি করেছেন? এই যে নেহেরু রিপোর্ট যেটা, এটা সংশোধনের জন্য তো বলেছেন, তাই না? বলেছেন, কিন্তু কংগ্রেস এবং হিন্দু মহাজোট সেটা মানে নাই, বিরোধিতা করেছে। তো তিনি, মোহাম্মদ আলী জিন্না হচ্ছে 14 দফা শান্তি নীতি ঘোষণা করেছেন। 14 দফা নীতি যেটা মূলত মুসলমানদের দাবি দেওয়ার পক্ষে ছিল যেগুলা, ঠিক আছে? ওকে, দেখো, তাহলে নেহেরু রিপোর্ট সংশোধনে জিন্নার যে প্রস্তাব সেটা যখন অগ্রাহ্য করা হলো, জিন্না তো বলেছিলেন যে সংশোধন করো, সেটা তো তারা মানে নাই হিন্দুরা। তখন তিনি নেহেরু রিপোর্টকে হিন্দু মুসলমানদের পথের বিভক্তি, এটা হিন্দু মুসলমানদের ডিভাইডার বা তাদেরকে আরো বিচ্ছিন্ন করে দিবে, পথের বিভক্তি হিসেবে তিনি আখ্যায়িত করলেন। এবং সেটার প্রতিক্রিয়ায় 1929 সালের মার্চে দিল্লিতে মুসলিম লীগের যে কাউন্সিল অধিবেশন হয়, সেখানে তিনি তার 14 দফা ঘোষণা করেন। দফাগুলো ছিল কি, যে শাসনতন্ত্রের গঠন হবে ফেডারেল, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সরকার হবে, সব প্রদেশকে একই ধরনের স্বায়ত্তশাসন দিতে হবে, বুঝছো? সংখ্যালঘুদের যথেষ্ট প্রতিনিধি আইন পরিষদে থাকতে হবে, হ্যাঁ, বিভিন্ন সম্প্রদায়ের পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে। এরপরে সকল সম্প্রদায়ের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা, শিক্ষার অধিকার এগুলো দিতে হবে। এরপরে কোন সম্প্রদায়ের তিন তোমার হচ্ছে চতুর্থাংশ, অর্থাৎ কোন সম্প্রদায়ের, সেটা হোক মুসলমান বা অন্য যে কোনো সম্প্রদায়, তাদের যে পরিমাণ সদস্য আইন পরিষদে উপস্থিত থাকবে, উপস্থিত সদস্য সংখ্যার 4/3 যদি কোনো একটা বিষয়ে একমত না হয়, তাহলে তাদের ধর্ম সংশ্লিষ্ট কোনো আইন সংসদে পাশ করা যাবে না। বুঝতে পেরেছ? এরপরে রাষ্ট্রীয় চাকরির ক্ষেত্রে তোমার যোগ্যতা অনুসারে পর্যাপ্ত হারে মুসলমানদেরকে নিয়োগ দেওয়া হবে। এরপরে 1/3 মুসলমান মন্ত্রী ছাড়া কেন্দ্র বা প্রদেশের মন্ত্রিসভা গঠন করা যাবে না। তো এই যে বিষয়গুলো ছিল, এখানে বেশিরভাগ ধারাই তোমরা দেখতে পাচ্ছ যে মুসলমানদের তোমার অধিকারের পক্ষে ছিল, কেমন? এরপরে হচ্ছে এগুলা নিয়ে অনেক মোহাম্মদ আলী জিন্নাহ তো এগুলো উত্থাপন করেছে, কিন্তু কংগ্রেস এগুলা মানে নাই। তারপরে এগুলা নিয়ে গোল টেবিল বৈঠক হয়েছে। গোল টেবিল বৈঠক মানে কি? গোল হয়ে বসে আলোচনা করা। কোথায় হয়েছে এই বৈঠকগুলা? ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। ব্রিটিশ সরকার তাদেরকে, এখানকার যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ইংল্যান্ডে আমন্ত্রণ জানালো যে আসো, এখানে বসি, আমরা কি সমাধান বের করতে পারি দেখি। তো প্রতিনিধিরা সেখানে পরপর 3টা বৈঠক করেছে। এই বৈঠকগুলোকে বলা হয় গোল টেবিল বৈঠক, বুঝছো? প্রথম বৈঠকটা হয় 1930 সালে 12 নভেম্বর। 89 জন সদস্য ছিল মুসলিম প্রতিনিধিরা। এখানে ওই যে তাদের যে পৃথক নির্বাচনের দাবি ছিল, সেটা তারা সেখানে উল্লেখ করে। মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা যেগুলো, সেগুলো উল্লেখ করে। কিন্তু হিন্দু প্রতিনিধিরা ছিল যৌথ নির্বাচনের পক্ষে। এ তো এক পর্যায়ে সাম্প্রদায়িক ইস্যুতে এটা বিভিন্ন মতামত দেখা দেয়, কোনো সিদ্ধান্ত নেওয়া যায় নাই। কংগ্রেস এক পর্যায়ে বৈঠক বর্জনের ঘোষণা দেয়, যার ফলে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্বিতীয়বার আবার 1931 সালে বৈঠক হয়। কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসেবে মহাত্মা গান্ধী সেখানে যোগ দিয়েছিলেন। আবারও সেখানে সাম্প্রদায়িক ইস্যুতে কোনো তোমার হচ্ছে কি সিদ্ধান্ত নেওয়া যায় না। আবার ওই যে সাম্প্রদায়িক ইস্যুটা সামনে চলে আসি, অমীমাংসিত রেখে বৈঠকটা শেষ হয়। তৃতীয় গোলটেবিল বৈঠক যেটা হয়, সেখানেও একই সমস্যা। কংগ্রেস এখানে যদিও কোনো প্রতিনিধি পাঠায় নাই, এবং এখানেও তোমার আহ, মানে সাম্প্রদায়িক ইস্যুতে বা পৃথক নির্বাচনের ব্যবস্থাটা থাকবে কি থাকবে না, এই ব্যাপারগুলোতে তারা কোনো সলিড মীমাংসা আসতে পারে নাই। এক পর্যায়ে অমীমাংসিত রেখেই ব্রিটিশ সরকার হচ্ছে আলোচনার ফলাফলটা একটা শ্বেতপত্র আকারে প্রকাশ করে 1933 সালে, বুঝছো? তো এটাকেই পরবর্তীতে 1935 সালে ভারত শাসন আইন বলে। ওই যে স্যার জন সাইমন, সাইমন কমিশন যে একটা পর্যালোচনা চালিয়েছিল, এরপর একটা রিপোর্ট দিয়েছিল, মনে আছে তোমাদের? একটা রিপোর্ট প্রকাশ করেছিল। এই সাইমনের প্রকাশিত সেই রিপোর্ট এবং এই গোল টেবিল বৈঠকের আলোচনার ফলাফলের যে শ্বেতপত্র, এই দুইটাকে কম্বাইন করে ব্রিটিশ সরকার 1935 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসনের জন্য নতুন একটা আইন প্রণয়ন করেছিল, যেটাকে বলা হয় 1935 সালের ভারত শাসন আইন। বুঝতে পেরেছ? হুম।
আচ্ছা, এই 1935 সালে ভারত শাসন আইনের ফলাফল কি? এই আইন তোমার কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পারে নাই। কংগ্রেস এটার তীব্র নিন্দা জানিয়েছিল। নেহেরু হচ্ছে এটাকে দাসত্বের একটা নতুন অধ্যায় আখ্যায়িত করেছিল। মোহাম্মদ আলী জিন্নাহ এখানে এই আইনে যে প্রস্তাবিত যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি, যেটা ফেডারেল সিস্টেম, সেটা সমালোচনা করেন। তবে প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে বিধানগুলো ছিল সেগুলো তিনি পজিটিভলি নেন। এরপরে আসলে লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাব থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা ভালোভাবে মার্ক করবা। লাহোর প্রস্তাব, এই লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুসলিম লীগের লাহোর অধিবেশনে উত্থাপন করেন বাংলার নেতা এ কে ফজলুল হক। কেমন? এটা মূলত কি, লাহোর প্রস্তাবটা হচ্ছে স্বাধীন মুসলিম আবাসভূমির দাবি, হিন্দু ও মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনের দাবি, অর্থাৎ মুসলমানদের জন্য একটা স্বাধীন আবাসভূমি, একটা স্বাধীন রাষ্ট্রের দাবি। হিন্দু এবং মুসলমান তাদের মেজরিটি অনুসারে, হিন্দু মেজরিটি অনুসারে হিন্দু রাষ্ট্র, মুসলমান মেজরিটি অনুসারে মুসলমানদের জন্য একটা ভিন্ন রাষ্ট্র গঠনের দাবি, যে অনুসারে কিন্তু পরবর্তীতে পাকিস্তান এবং ভারত পৃথক হয়েছে। বুঝছো? মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে পাকিস্তান, হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে ভারত। এই লাহোর প্রস্তাবেই কিন্তু সেটা দাবিটা ছিল। তাহলে এটা কেন? কারণ 1935 সালে যে ভারত শাসন আইন, সেখানে তোমার অধিকাংশ প্রদেশে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। এই প্রাদেশিক স্বায়ত্তশাসন কার্যকর হওয়ার পর দেখা যাচ্ছে যে মুসলিম লীগের সাথে তারা কোনো আলাপ আলোচনা করলো না, না করে তারা মন্ত্রিসভা গঠন করলো প্রদেশগুলাতে। এবং এক পর্যায়ে তারা মন্তব্য করে বসলো যে ভারতে হচ্ছে দুইটা শক্তি রয়েছে, একটা হচ্ছে ব্রিটিশ সরকার আর একটা হচ্ছে কংগ্রেস। মানে মুসলিম লীগকে তারা আর গণাতি ধরলো না, মুসলিম লীগকে তারা আর কি করলো না, মানে কাউন্টই করলো না, ফুললি বাদ দিয়ে দিল। তো মুসলমানরা এটার প্রতিক্রিয়া স্বরূপ উপলব্ধি করলো যে আসলে সংখ্যালঘু হিসেবে হিন্দুদের অধীনে তাদের কোনো আকাঙ্ক্ষার কি হবে না, বাস্তব রূপ লাভ হবে না। এই জন্য তারা চিন্তা করলো যে তাদেরকে কি করতে হবে, পৃথক একটা দেশ বা জাতি গঠন করা ছাড়া উপায় নাই। যিনি এতদিন পর্যন্ত হিন্দু মুসলিম মিলনের প্রবক্তা ছিলেন, সেই মোহাম্মদ আলী জিন্নাহ, তিনিও হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি হিসেবে সেদিন উল্লেখ করলেন, যেটাকে দ্বিজাতি তত্ত্ব বলা হয়। তার 1939 সালে টু নেশন থিওরি ইংলিশে বলা হয়। অর্থাৎ হিন্দু এবং মুসলমান দুটা পৃথক জাতি, তারা আসলে কখনো এক নয়, এক হতে পারে না, তাদের কোনো কিছুতে আসলে এক হওয়া সম্ভব না, এটা তিনি উল্লেখ করেছিলেন। বুঝছো? তো তার যে জিন্নাত যে লাহোর প্রস্তাব, এই প্রস্তাব অনুযায়ী দেখা গিয়েছে যে যেই অঞ্চলগুলোতে তোমার হচ্ছে গিয়ে মুসলিম মেজরিটি আছে বা হিন্দু মেজরিটি আছে, এগুলাতে প্রয়োজনীয় রদ বদল বা এক্সচেঞ্জের মাধ্যমে মুসলিম মেজরিটি অঞ্চলগুলোকে নিয়ে পাকিস্তান সৃষ্টি হবে, হিন্দু মেজরিটি অঞ্চলগুলোকে নিয়ে কি হবে, ভারত। তো এভাবে হচ্ছে মূলত তোমার লাহোর প্রস্তাব ভারত এবং পাকিস্তান সৃষ্টিতে ভূমিকা রাখে। তাহলে এটার প্রতিক্রিয়া বা তাৎপর্য কি, একটু আমরা দেখি। এই যে হিন্দু নেতারা এবং কংগ্রেস এটাকে তোমার মানে বাজেভাবে নিয়েছিল, তারা ভারত বিভাগ করাকে পাপ কাজ হিসেবে আখ্যায়িত করেছিল, যে এটা একটা পাপ কাজ। কংগ্রেস সভাপতি নেহেরু বলেছিল মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমির দাবি যেটা, এটা একটা অবান্তর বিষয়। এবং কংগ্রেসের ইনফ্লুয়েন্সড যে পত্রিকাগুলা, তারাও পাকিস্তান প্রস্তাব শিরোনাম নামে এটাকে আখ্যায়িত করে, অথচ লাহোর প্রস্তাবে কোথাও পাকিস্তান শব্দটার উল্লেখ কিন্তু ছিল না। এরপরে মুসলমানদের প্রতিক্রিয়া কেমন ছিল? তারা এটাকে স্বাগত জানিয়েছিল। ব্রিটিশ সরকারের প্রতিক্রিয়া কি ছিল? ব্রিটিশ সরকার চিন্তা করলো আসলে মুসলমানদেরকে পাশ কাটায়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, তাই তারা মুসলিম লীগকে গুরুত্বের সাথে দেখা শুরু করলো। বুঝছো? এবং তারা হচ্ছে ব্রিটিশ সরকারও এক পর্যায়ে মুসলিম লীগের ইচ্ছাকে সম্মান জানিয়ে অখণ্ড ভারতের পরিবর্তে 1947 সালে যে দেশভাগ, সেটাতে গুরুত্ব দিল। তাইলে এটার লাহোর প্রস্তাবের গুরুত্ব আছে কি না? আছে, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। কি যে আনুষ্ঠানিকভাবে মুসলমানদের একটি জাতি হিসেবে তুলে ধরে এই প্রস্তাব, এবং ব্রিটিশ সরকারের যে প্রতিক্রিয়াটা তোমরা দেখেছ, এটার ফলে 1947 সালে দেশভাগ অর্থাৎ পাকিস্তান সৃষ্টি। আর পাকিস্তান সৃষ্টি হয়েছে বলেই বাংলাদেশ সৃষ্টি, তাই না? হম। তাহলে লাহোর প্রস্তাবের গুরুত্ব আছে, লাহোর প্রস্তাবটা ভালো করে পড়বা। বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো দেখি। জান্নাত হেনা, বুঝতে পেরেছো কিনা একটু বলো।
ওকে, কোনো প্রশ্ন আছে? জাকিয়া, জাকিয়া তো না, তাজকিয়া তোমার নাম হচ্ছে। হুম, বুঝতে পারলে? ঠিক আছে, কোনো প্রশ্ন নাই তো? ওকে, কোনো প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী ক্লাসে এরপর থেকে আলোচনা করব। আজকে এতটুকু পর্যন্ত থাকলো। ঠিক আছে, হ্যাঁ, অনেক সহজ। ইনশাল্লাহ সবগুলাই সহজ মনে হবে, কোনো চ্যাপ্টারই না পারার মতো কিছু নাই। আমরা সবগুলোই না বুঝলে তোমরা প্রয়োজনে আবার আলোচনা করবো, তাও তোমাদেরকে বুঝিয়ে ইনশাল্লাহ শেষ করবো। ঠিক আছে? আল্লাহ হাফেজ, ভালো থাকো।